আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউসিবি সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সাজার প্রতিবাদে অনশন সহ 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপি। কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ। খালেদা জিয়ার রায় দেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা, বললেন ওবায়দুল কাদের। কেরানীগঞ্জের জননী কুরিয়ার সার্ভিস ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, আহত অন্তত 2 জন। আড়াই দিনেই মিরপুর টেস্টে বাংলাদেশকে 215 রানে হারিয়ে 1-0 সিরিজ জিতল শ্রীলঙ্কা। এবং কলকাতায় অনুষ্ঠিত হল কুইন অফ সাউথ এশিয়ার ভারতের প্রাথমিক বাছাই পর্ব, পরবর্তী রাউন্ডে 20 জন। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে অনশন সহ 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। এ সময় 2 দিনের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির সময় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে হামলার অভিযোগ করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে 2 দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীর বাইতুল মুকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি দৈনিক বাংলা হয়ে ফকিরের পুলে আসলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এখান থেকে মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবিউল্লাহ নবীসহ কয়েকজনকে আটক করে পুলিশ। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে 2 দিনের প্রতিবাদ কর্মসূচির সবশেষ পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত 2 দিনে সারা দেশ থেকে প্রায় 4000-এর বেশি নেতাকর্মী আটক করা হয়েছে দাবি করে তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ প্রতিবাদকে বিতর্কিত করতে বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর হামলা ও তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এ সময় 3 দিনের নতুন কর্মসূচিও ঘোষণা করেন রিজভী। সোমবার ঢাকা সহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি, মঙ্গলবার ঢাকা সহ সারা দেশে অবস্থান ধর্মঘট, বুধবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকা সহ সারা দেশে অনশন কর্মসূচি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে কারাগারে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন আইনজীবীরা। তারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে ডিভিশন না দিয়ে সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে। অনেক ধন্যবাদ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। এতে বেগম জিয়া প্রতিহিংসার শিকার উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানানো হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মামুনুর রশিদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে 2 দিনের কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জনগণ এ রায় মেনে নেবে না উল্লেখ করে তাঁর মুক্তির দাবি জানানো হয়। রাজশাহীতে দলীয় কার্যালয়ে পুলিশি বেষ্টনীর মধ্যেই বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও নগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বেগম জিয়ার মুক্তির দাবি জানান। খুলনায়ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে সমাবেশ করেছে বিএনপি। বরিশালে দলীয় কার্যালয় চত্বরে মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। দলের যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার সমাবেশে বক্তব্য রাখেন। বগুড়ায় প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বক্তব্য দেন। ঠাকুরগাঁয়ে পুলিশের কড়া প্রহরায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান।
ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। এ সময় সরকারকে জনবিচ্ছিন্ন দাবি করে বেগম জিয়ার মুক্তির দাবি জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় বিএনপি বিক্ষোভ সমাবেশ সহ নানান কর্মসূচি পালন করেছে। মামুনুর রশিদ, এটিএন বাংলা। বর্তমানে দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। রাজধানীর তেজগাঁওয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন থেকে দূরে রাখতে পরিকল্পিতভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন কর্নেল অলি। অন্যায়ভাবে বেগম জিয়াকে জেলে নিক্ষেপ করা হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, আইনের শাসনকে উলঙ্ঘিত করা হচ্ছে। খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এবং বিএনপিকে ধ্বংস করার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। অনতিবিলম্বে বেগম জিয়াকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, দাবি করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায় দেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই রায় নিয়ে উত্তেজনা না ছড়িয়ে সবাইকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে বেগম খালেদা জিয়া এখন রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে। বিএনপি অভিযোগ করছে নির্বাচন থেকে দূরে রাখতেই সাজা দেয়া হয়েছে বেগম জিয়াকে। তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কাউকে বাইরে রেখে আগামী জাতীয় নির্বাচন করতে চায় না সরকার। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কারাবরণ তো রাজনীতিবিদদের জন্য একটি অলঙ্কারের মতো। আমরা নিজেরাও তো অনেকবার কারাবরণ করেছি এবং এটা ছাড়া কোন রাজনীতিবিদ পরিপূর্ণ রাজনীতিবিদ হতে পারে না। প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করতে হয় আমাদেরকে। তাই বিশ্বাস করি উত্তেজনা সৃষ্টি না করে বরং আগামী নির্বাচনের জন্য আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে। সবাই নির্বাচন আসবে এবং কাউকে নির্বাচন বাইরে গিয়ে আমরা নির্বাচন করবো না, করতে চাই না। অন্যদিকে খালেদা জিয়ার রায়ের আগে গঠনতন্ত্র থেকে 7 ধারা তুলে দিয়ে বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই রায়টি যেভাবেই দেখুন না কেন, আমরা মনে করি দুর্নীতির বিরুদ্ধে আদালত যে রায়টি দিলেন, এই রায় বাংলাদেশের দুর্নীতি প্রবণ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় কাশপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণ প্রকল্পের সুপার কনস্ট্রাকশন কাজের উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। গাইবান্ধা 1 ও ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। গাইবান্ধা 1 আসনে জাতীয় পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আর ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন রেজওয়ান আহমেদ। এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার ওই 2 আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছিল আওয়ামী লীগ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জননী কুরিয়ার সার্ভিস ভবনে ভয়াবহ আগুন লেগেছে। বিকাল 4:30টার দিকে ভবনটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। তবে বড় ধরনের আগুন হয় এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখানে আগুন নির্মাণের যে যন্ত্রগুলো ছিল, প্রথম টাইমে আমাদের যে স্টাফগুলো দ্রুত চেষ্টা করেছে আগুন নিভানোর জন্য, কিন্তু যখন সম্ভব হয়নি, নিচে আগুনটা ছিল, উপরে যখন ধরে গেছে তখন খুব দ্রুত যারা ভিতরে ছিল তারা বাইরে গেছে, কিন্তু তার ভিতরে আমাদের 2টা লোক ছিল, তারা আহত হয়েছে, তাদেরকে খুব দ্রুত মেডিকেলে পাঠানো হয়েছে। এখান থেকে আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রতি বছর প্রায় 100 কোটি টাকার উপরে বই মুদ্রণ করে সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি। আমরা অনুমান করছি যে 50 কোটি টাকার ঊর্ধ্বে আমাদের ক্ষয়ক্ষতি। এখানে প্রচুর দাহ্যবস্তু, মানে প্রচুর কাগজ এবং হলো কেমিক্যাল আছে। ওয়াটার সোর্স ছিল না। পরবর্তী সিজন আমরা আশেপাশে বিভিন্ন হাউজিং, এই পাসপোর্ট অফিস এবং ওই যে তেগরিয়া থেকে পানি আনতেছি। 3 সদস্য বিশিষ্ট কমিটি অধিদপ্তর থেকে হবে। এই কমিটি উইল ডিসাইড তারাই মানে কি কারণে আগুন লাগছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে।
দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী মমিনুর রিপন। তার সাথে থেকে জানবো সেখানকার সবশেষ অবস্থা। রিপন, আগুন কি নিয়ন্ত্রণে এসছে? তাছাড়া এই আগুন কিভাবে লেগেছিল, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? প্রত্যক্ষদর্শী যারা আগুন নেভানোর কাজে সহায়তা করছেন তারা বলছেন যে আসলে মূলত শর্ট সার্কিট থেকে এই আগুনটি ধরেছে। তবে যারা ফায়ার সার্ভিসের কর্মী আছেন তারা এখনও কিন্তু নিশ্চিতভাবে আসলে বলতে পারেননি কী কারণে এই আগুনটি এখানে লেগেছে। এবং আমরা যদি একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই আগুনটা শুরুর দিকে একেবারেই প্রথম দিকে ছিল এবং প্রায় 3.5-4 ঘন্টা প্রচেষ্টার ফলে কিন্তু আগুনটা খানিকটা কমেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এটি আসলে বলা সম্ভব নয়, কেননা দমকল বাহিনী এবং ফায়ার সার্ভিসের আসলে যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকছেন। আর আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে নির্দিষ্ট করে আসলে বলতে পারছে না ঠিক কতক্ষণের মধ্যেই আগুন নিভতে পারে, কারণ এইখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো মূলত আসলে কেমিক্যাল এবং কাগজ, যে কাগজ দিয়ে আসলে বই ছাপানো হয়। আমরা যদি একটু কাগজের রোলগুলোকে দেখাই সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে কি পরিমাণ এই কাগজের রোলটি দেখে আপনারা যদি দর্শক ভালো মতো দেখলে বুঝতে পারবেন এখানে এখনও কিন্তু কাগজ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এটি মোটামুটি ঘন্টা খানিক আগে এই কাগজের রোলটি বের করা হয়েছে, তারপরেও কিন্তু এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। অর্থাৎ ভেতরে যে পরিমাণ কাগজ রয়েছে এবং কেমিক্যালসগুলো রয়েছে, আমরা এই যে কেমিক্যালসগুলো এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ভেতর থেকে বের করা, অর্থাৎ এগুলোতে আগুন লাগার পরে কিন্তু সেই আগুনটি নিভতে যথেষ্ট সময় লাগছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেমনটি জানিয়েছেন যে এইখানে আগুন নিয়ন্ত্রণের জন্য যে পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা সেটা আসলে পর্যাপ্ত পরিমাণ ছিল না, তারপরেও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং এখানে যারা কাজ করছিলেন, কর্মরত ছিলেন, এখানে যারা চাকরি করেন, তারা প্রত্যেকেই কিন্তু গত 3-4 ঘন্টা যাবৎ প্রচণ্ড পরিশ্রম করছেন এবং এই আগুনটিকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেমনটি বলেছেন যে তারা কিন্তু আশপাশ থেকে যেখান থেকে পারছেন সেখান থেকে পানি সংগ্রহ করে আনছেন এবং এই পানি সংগ্রহ করে তারা কিন্তু এই আগুনটি নেভানোর কাজ করছেন। সাগর, এখন পর্যন্ত ছিল এইখানকার এই সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ। কেরানীগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মমিনুর রিপন। রাজধানী বংশালে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে 6 মাদ্রাসার শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকালে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। মোহাম্মদিয়া হাফিজিয়া ইসলামী মাদ্রাসার ছাত্র সালমান, রাশেদ, আব্দুর, জাবেদ, সাজ্জাদ এবং আশিক প্রতিদিনের মতো সকালে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল তারা। হঠাৎ বিকট শব্দে মসজিদের পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে তারা সবাই দগ্ধ হন। সকাল 8টার দিকে বাচ্চাগুলো নাস্তা খেয়েছে, নাস্তা খাওয়ার পরে আবার পড়তে বসবে। বাই দিস টাইম এই টাইমের মধ্যে ট্রান্সফরমারটা বাস, যাদের খাওয়া শেষ ওরা যে ক্লাসে বসতেছে, আবার কেউ আবার খানা খেয়ে আসতেছে। এই অবস্থায় মানে হঠাৎ বিদ্যুতের ইয়াটা বাস্ট হয়ে যারা সাইডে ছিল ওদের ইয়াতে লেগে গেছে, চেহারা লাগছে। কেউ নাই আমার অধীনে, আমি এতিম। এই আগুন লাগিয়া বলে উড়িয়া গেছে, হুজুরা ফোন দিয়েছে সকালে। এই শিক্ষার্থীদের মধ্যে শিশু সালমানের শরীরের 14 ভাগ দগ্ধ হয়। তার অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা। বাচ্চাদের তুলনায় কিন্তু সবারই মেজর বার্ন মুখ পড়ে গেছে। এখন পর্যন্ত বলা যাবে না যে আশঙ্কা মুক্ত, অন্তত মিনিমাম আরও 48 ঘন্টা গেলে তারপরে বলা যাবে। ট্রান্সফরমার দুর্ঘটনার তুলনায় ইনজুরিটা অনেক কম, কিন্তু তা নাহলে কিন্তু এর থেকেও খারাপ অবস্থায় যেতে পারত। বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার স্থাপনার অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা উল্লেখ করে তিনি বিদ্যুৎ বিভাগকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। চাষাবাদে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষকদের 80% ব্যয় কমছে। সাশ্রয় হচ্ছে সময় ও শ্রমের। টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই খাতে সরকারও ভর্তুকি দিচ্ছে 70%। তবে ভর্তুকির সুফল থেকে কৃষক যাতে বঞ্চিত না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রাজধানীতে প্রথমবারের মতো 3 দিনের জাতীয় কৃষি যন্ত্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য উঠে আসে। শারফুল আলমের রিপোর্ট। এগিয়ে চলছে বাংলাদেশের কৃষি। সনাতনী পদ্ধতির পাশাপাশি এখন কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে। আধুনিক প্রযুক্তির নিত্য নতুন সব যন্ত্রপাতির সহায়তায় চারা লাগানো, সেচ, মাড়াই কিংবা প্যাকেট এসবই সম্ভব হচ্ছে।
ধান কাটার মেশিন ওখানে আমাদের প্রায় 12 থেকে 13 লিটার মতো তেল লাগে, 1 ঘন্টায় 1 একর জমি ধান কাটা। লেবার কস্ট 5,000-6,000 টাকা লেগে যায় আপনার যদি, বাট সেভিংসটা দেখে যায় এটা 70 থেকে 80 ভাগ পর্যন্ত সাশ্রয়। বর্তমানে দেশে কৃষি কাজে প্রায় 17 লাখ সেচ পাম্প, 7 লাখ পাওয়ার টিলার, ড্রাম থ্রেসার ব্যবহার করা হচ্ছে 1.5 লাখেরও বেশি। কৃষিবিদদের মতে আবহাওয়া ও অঞ্চলকে বিবেচনায় নিয়ে ভবিষ্যতে কৃষিযন্ত্রের আবিষ্কার করতে হবে। ক্ষুদ্র যন্ত্র, মাঝারি যন্ত্রগুলো আমরা ব্যবহার করছি। কৃষি যন্ত্রের যে পরিমাণ দক্ষতা, যে পরিমাণ আর্থিক সাশ্রয় হওয়া দরকার, সেটি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কৃষিবিদ ইনস্টিটিউটে প্রথমবারের মতো জাতীয় কৃষি যন্ত্রমেলায় সরকারের 2 মন্ত্রী জানান, উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা দিয়ে যাবে। 50 থেকে 50 দিচ্ছি সাধারণ জমি যে সমস্ত জায়গায় আছে, আর হাওর এলাকা যেটা মনোক্রপ এরিয়া, এক ফসলি জমির এলাকা, সেখানে কৃষি যন্ত্রপাতিতে আমরা 70% ভর্তুকি দিচ্ছি। প্রয়োজনীয় কৃষি উপকরণের পাশাপাশি ফসল উৎপাদনের থেকে শুরু করে সব পর্যায়ে মাঠ উপযোগী যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন খুবই। এটা নিশ্চিত করা না গেলে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। অনুষ্ঠানে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম দামে কৃষি যন্ত্রপাতি উৎপাদনের তাগিদ দেয়া হয়। কৃষি যন্ত্রমেলা চলবে রোববার পর্যন্ত। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী বাজারে কমেছে সব ধরনের সবজির দাম, এতে খুশি ক্রেতারা। তবে আবারও বেড়েছে আদার দাম, আর সব ধরনের চাল কেজিতে 3 থেকে 4 টাকা বাড়লেও কমছে পেঁয়াজের দাম। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গত কয়েক মাস ধরে পেঁয়াজের দাম আকাশচুম্বী থাকলেও এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে 45 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে 1 কেজি পেঁয়াজ। আর রসুনের দাম অপরিবর্তিত থাকলেও ফের বেড়েছে আদার দাম। আদা পাইকারি বাজারে কেজি 75 থেকে 80 টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা। মুরুদসরি হলো আপনার পাইকারি 35 টাকা, খুচরা 40 টাকা। টমেটো বাড়েনি, টমেটো আগের দামে রয়েছে। সবজির দাম কমায় সাপ্তাহিক ছুটির দিনে বাজারে আসা ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ছিল। বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি বেগুন 40 টাকা, টমেটো 15 থেকে 20 টাকা, কাঁচামরিচ 60 থেকে 80 টাকা, শসা 40 থেকে 50 টাকা, গাজর 40 টাকা, আলু 20 টাকা, প্রতি পিস বাঁধাকপি ও ফুলকপি 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সার্বিক বাজার ব্যবস্থাপনা নিয়ে কারো কারো রয়েছে অসন্তোষ। আগের থেকে একটু কমছে, যেভাবে সবজির আমদানি আছে সেভাবে দাম কমেনি। যে সবজিগুলো শীতকালে আমাদের কম পাওয়ার কথা, তারা কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু এখানে আসে যে পরিমাণ আশা করে আসি সেটা পাচ্ছি না। এদিকে এক সপ্তাহে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। তবে মাছের বাজার অনেকটাই স্থিতিশীল। দেশি কালীবোস মাছ অন্যদিন মনে করে বিক্রি করে 300 টাকা কেজি, আজকে 220 টাকা 230 টাকা বিক্রি করতেছে। আর আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি, গরু ও খাসির মাংস। পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম কম থাকায় এখন অনেকটা স্বস্তিতে রয়েছেন নগরবাসী। তবে ক্রেতাদের অভিযোগ রয়েছে, অধিক মুনাফার জন্য অনেক বিক্রেতা এখনও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেশি দামে বিক্রি করছেন। এক্ষেত্রে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। মাত্র 2.5 দিনে মিরপুর টেস্টে বাংলাদেশকে 215 রানে হারিয়ে 1-0 সিরিজ জিতল শ্রীলঙ্কা। সফরকারীদের দেয়া 339 রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র 123 রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল 110 রান, আর শ্রীলঙ্কা অল আউট হয় 222 রানে। ম্যাচ সেরা এবং সিরিজ সেরা হয়েছেন রোশন সিলভা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। টি-20-র চাইতে কয়েক ওভার বেশি খেলল বাংলাদেশ। তাতে ইনিংসের স্থায়িত্ব পেল 29 ওভার 3 বল। এড়ানো গেল না 123 রানে অল আউট হয়ে বড় হারের লজ্জা। যেন চোখের পলকের সাথেই পাল্লা দিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলের 100 থেকে আর 4 রান যোগ করতে স্বাগতিকরা হারায় 4 উইকেট। আউট হয়ে মাহমুদুল্লাহ ড্রেসিং রুমে বসার আগেই উইকেট নেই মুশফিকের। আবার মুশফিক ব্যাট প্যাড খোলার আগেই ফিরে যান সাব্বির রহমান ও আব্দুর রাজ্জাক।
16 বলের ব্যবধানে এই 4 জনের বিদায়ী নিশ্চিত হয়ে যায় ম্যাচ শেষ হচ্ছে চা বিরতির আগেই। ব্যাটসম্যানদের এমন করুণ পরিণতির দিনে ধনঞ্জয়া ডি সিলভা অভিষেকে 2 ইনিংসে 8 উইকেট নিয়ে গড়েন দেশের হয়ে সেরা বোলিং ফিগার। এর আগে স্পিনিং ট্র্যাকে পরীক্ষা দিয়ে লঙ্কান ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে তোলেন 226 রান। দিনের শুরুতে 2 উইকেট হারিয়ে আরও 26 রান যোগ করে সফরকারীরা। তাইজুল ফেরান লাকমল এবং হেরাতকে। এরপর 339 রানের টার্গেট শুরুতেই কঠিন হয়ে যায় ইনিংসের দ্বিতীয় ওভারই তামিম ইকবাল ফিরলে। লাঞ্চের আগে 49 রানে 2 উইকেট আর পরে দলের 78-এ ফিরে যান 4 ব্যাটসম্যান। শেষ 23 রানে 6 উইকেট হারায় বাংলাদেশ। ঘূর্ণি উইকেট বানিয়ে যে বাজিমাত করতে চেয়েছিল থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও তালগোল পাকানো ব্যাটিং ব্যর্থতায় নিজেদের সামর্থ্যকেও প্রশ্নবিদ্ধ করলেন ব্যাটসম্যানরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। কলকাতায় অনুষ্ঠিত হয়েছে কুইন অফ সাউথ এশিয়ার ভারতের প্রাথমিক বাছাই পর্ব। নিউ টাউনের জাপানি ফরেস্টে আয়োজিত এই পর্বে পরবর্তী রাউন্ডের জন্য 20 জনকে বাছাই করা হয়। এর আগে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালে শেষ হয়েছে প্রাথমিক বাছাই পর্ব। কলকাতা থেকে কিংসুক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল, দক্ষিণ এশিয়ার এই 5 দেশে মহাসমারোহে শেষ হল এ অঞ্চলের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা কুইন অফ সাউথ এশিয়ার প্রাথমিক বাছাই পর্ব। এরই ধারাবাহিকতায় সবশেষ কলকাতার পর্যটন কেন্দ্র ইকো পার্কে অনুষ্ঠিত হল সিলেকশন রাউন্ড, যেখানে পরবর্তী রাউন্ডের টিকিট পান 20 সুন্দরী। সমাজে পিছিয়ে পড়া মেয়েদের তুলে আনার এই প্রক্রিয়াকে স্বাগত জানান বিশিষ্টজনরা। বিশেষ ধন্যবাদ জানানো হয় প্রতিযোগিতার অন্যতম আয়োজক প্রতিষ্ঠান এটিএন বাংলা ও তার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। এই পিছিয়ে পড়া মেয়েরা তারা যে এই ধরনের প্ল্যাটফর্মে পেয়ে ওপরে উঠে আসতে পারছে, তাদের মধ্যে অনেকেই ভালো আছে, আমরা জানি না, তারা নিজেরাও হয়তো জানে না তাদের পোটেনশিয়ালটা। এটিএন বাংলার থেকে এত বড় একটা উদ্যোগ, তাকে সাধুবাদ জানাই। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান উনি আছেন বলে আমরা অনেকগুলো কাজ সহজভাবে করতে পেরেছি। আয়োজকরা মনে করেন বাছাই করা সুন্দরীদের মধ্য থেকে বেরিয়ে আসবে অনন্য প্রতিভা। এতে দূর হতে পারে 5 দেশের বর্তমান শিল্পী সংকট। এই 5 দেশের মধ্যে যে শিল্পী সংকট রয়েছে সেগুলোর একটা সুযোগ করে দেওয়া এবং সেখানে একটি শূন্যস্থান পূরণ করে দেওয়া। এরকম ইভেন্ট খুব কম হয়েছে, তো এটিএন এর সৌজন্যে কলকাতায় এরকম একটা বড় ইভেন্ট হচ্ছে। আমি পার্সোনালি কলকাতার, কিন্তু বাংলাদেশে কাজ করছি, ভীষণ ভালো লাগছে এখানে এসে। কুইন অফ সাউথ এশিয়া 2018 এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে মার্চে নেপালে। সেখানে চূড়ান্ত প্রতিযোগিতায় নামবেন 5 দেশের বাছাই করা সুন্দরীরা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এবার রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে নতুন প্রজন্মের শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান ডক্টর মাহফুজুর রহমান। এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানালেন কিম জং উনের বোন। আবার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়ার প্রতিবাদে আগামীকাল থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে জেলা আদালত প্রাঙ্গণে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় বেগম জিয়াকে ডিভিশন দেওয়ার পাশাপাশি পরিত্যক্ত ভবন থেকে সরিয়ে স্বাভাবিক কারাগারে স্থানান্তরের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। পুরানো ঢাকায় মোঘল আমলের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন 6 দেশের রাষ্ট্রদূতরা। আরবান স্টাডি গ্রুপ নামের একটি সংগঠনের এই আয়োজনে অংশ নেন ব্রাজিল, স্পেন ও তুরস্ক সহ 6টি দেশের রাষ্ট্রদূত এবং তাদের পরিবারের সদস্যরা। হোসনি দালান, বড় কাটরা, ছোট কাটরা এবং লালকুঠি ভবন পরিদর্শন করেন তারা। আরবান স্টাডি গ্রুপের সদস্যরা এসব স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূতদের কাছে।
নতুন প্রজন্মের শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শিশু সাহিত্যিক হাসান শরীফের চাঁদের দেশে মেঘকন্যা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজধানী কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনে এ ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শফিউল আলম সুজনের রিপোর্ট। ভাষার মাসে নতুন প্রজন্মের শিশুদের বইয়ের প্রতি আরও আগ্রহ গড়ে তুলতে শিশুদের জন্য চাঁদের দেশে মেঘকন্যা বইটি লিখেছেন শিশু সাহিত্যিক হাসান শরীফ। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের শিশুরা নৈতিক শিক্ষার সাথে সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে এ ধরনের বইয়ের আরও প্রয়োজন। এখানে নানা ধরনের রঙের বাহার আছে, কত রকমের রং, 5-6 রকমের রং করে বইটি করা। বইটি আসলে হাতে নিয়ে বাচ্চারা হাঁটতে পছন্দ করবে। জ্ঞানী লোক যখন দেশে আসবে, জ্ঞানের ভাণ্ডার যতই সমৃদ্ধ হবে, আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ, সোনার বাংলা অবশ্যই তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, শিশুদের কথা বিবেচনা করে আরও সৃজনশীল ও জ্ঞান সমৃদ্ধ বই লেখার প্রতি জোর দেওয়া প্রয়োজন। বই আজকাল ছেলেপেলেরা বই পড়ে না, ইয়াং জেনারেশন এরা টোটালি বই পড়া ছেড়ে দিচ্ছে, বই পড়ে না। এদের এখন ফেসবুক, ইউটিউব এগুলি নিয়ে তাদের বেশি ঘাটাঘাটি। তা এত সুন্দর করে কষ্ট করে সব বইগুলি লেখা, এগুলি যদি নাই পড়লো, তাহলে লেখকের সার্থকতার কথা। লেখকের সার্থকতা তো তখনই যখন পাঠক এটা পড়ে, বেশি বেশি যখন পড়ে, লক্ষ লক্ষ লোক যদি পড়ে, তাহলে আমি বলবো একটি রাইটারের সেখানটাই সার্থকতা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ক্ষুদে পাঠকের কাছে এ ধরনের বই পৌঁছে দিতে সবাইকে কাজ করতে হবে। শিশুদের এই কঠিন কাজের দায়িত্ব নিয়েছেন, এই জন্য হাসান ভাইকে ধন্যবাদ জানাই। হাসান ভাই আরও ছড়া লিখবেন, ছড়ার বই লিখবেন। ছন্দের কোথাও কিন্তু পতন নেই, আমি দেখেছি পুরা চমৎকারভাবে ছোট্ট ছোট্ট করে তিনি এই ছড়াগুলো লিখবার চেষ্টা করেছেন। সমাজ সচেতন ও মূল্যবোধ সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে ছোটবেলা থেকে শিশুদের হাতে বই উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান বক্তারা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিদ্যুৎ বা গ্যাসের বিকল্প, পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে আগামী 13 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত 3 দিনের সম্মেলন হবে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের প্রতিষ্ঠানের জ্বালানি ইনস্টিটিউটের আয়োজনে সম্মেলনে বিভিন্ন গবেষণা ফল তুলে ধরে তা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে বেসরকারি খাতের সহায়তা চাওয়া হবে। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক সাইফুল হক বলেন, গত 10 বছরে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 3000 থেকে বেড়ে 16,000 মেগাওয়াট হলেও নানা অব্যবস্থাপনায় 9,000 মেগাওয়াটের বেশি উৎপাদন সম্ভব হচ্ছে না। তাই এবার সম্মেলনের মূল আলোচনার বিষয় টেকসই জ্বালানি ব্যবস্থাপনা। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে দুদেশের প্রতিনিধিদের আনুষ্ঠানিক বৈঠকে এই আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ গ্রহণ করে যত দ্রুত সম্ভব উত্তর কোরিয়া সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন মুন জায়ে-ইন। একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে আবারও আলোচনার টেবিলে বসার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। এ সময় দুই দেশের জনগণের ঐক্য ও উন্নতির স্বার্থে পিয়ংইয়ং এবং সিউল আরও কাছাকাছি আসবে বলে আশা প্রকাশ করেন কিম ইয়ো জং। আবারও রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতল আরামবাগ। দেখছেন এটিএন বাংলা সংবাদ। বইপ্রেমীদের পদচারণায় জমজমাট অমর একুশে বইমেলা। শিশু প্রহর থাকায় ছোটদের কলতানে মুখর ছিল মেলা চত্বর। বই পড়ে আগামী প্রজন্ম যাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় এমন বিষয়ে বেশি লেখার আহ্বান জানিয়েছেন বইপ্রেমীরা। আদ্দিন সজীবের রিপোর্ট। যেন আলোর খেলা, অন্ধকারকে পেছনে ফেলে আলো উকি দিবে বলেই যে বইমেলায় রোজই ছুটে আসেন লেখক, পাঠক ও প্রকাশকরা। তাদের মতে বইয়ের থেকে ভালো বন্ধু আর কি বা হতে পারে। এই বইমেলাতেই সব লেখকরা, কবি, সাহিত্যিক সবার সমাগম হয় এবং সবাই একসঙ্গে সব বইয়েরই একটা পরিচিতি লাভ করে। এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ। 21শে বইমেলাতেই এত বই আর এত লোকের সমাগম হয়,
আমরা ছোটদের বড়দের সব রকম বই পাই। শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাসে বলে দেয় বইমেলা কতটা টানে তাদের। আমরা এখানে রোজ আসি, সবাই খেলতে আসে, খুব মজা লাগে। স্টলে স্টলে ঘুরে বই দেখা আর নতুন বইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়াতেই আনন্দ অভিভাবকদের। কেবল ইলেকট্রনিক ডিভাইসই নয়, শিশুদের অবসরটা কাটুক বইয়ের সাথে। বইয়ের প্রতি ওদের ভালোবাসাটা বাড়ানোর জন্যই আনা। বই মেলা অনেক ধরনের বই বিক্রি করা হয়, এখান থেকে এসে আমরা অনেক বই কিনি, পড়ি। বই পড়ার মজাই আলাদা। প্রায় প্রতিবারই আমি এখান থেকে অনেকগুলো গল্পের বই কিনে নিয়ে যাই। তবে নতুনকে জানার পাশাপাশি বই যেন দেশাত্মবোধ তৈরি করে সেদিকেও নজর রাখার তাগিদ বইপ্রেমীদের। সবার চাওয়া প্রাণের মেলা যেন থাকে অনন্তকাল। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হল কবি জসিমউদ্দিন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী। এই উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। বিকেলে হল মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিকে গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক হাসনাত মোহাম্মদ আবু ওবায়দার বাবা এম এ তৈয়ব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাদ আসর ঢাকার ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাতে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 9:30টায় পটিয়া উপজেলার মনসায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এবার পার্টেক্স খেলার খবর। প্রথমবারের মতো স্বাধীনতা কাপের শিরোপা জিতল আরামবাগ। প্রতিযোগিতার ফাইনালে তারা চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারায়। টুর্নামেন্ট ও ফাইনালের সেরা খেলোয়াড় হন আরামবাগের স্ট্রাইকার আরিফ। সর্বোচ্চ গোলদাতা হন আরামবাগের জুয়েল। পরাগার মানের রিপোর্ট। কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী এবং সেমিফাইনালে শেখ জামালকে হারিয়ে ফাইনালের টিকিট পাওয়া আরামবাগ ফেভারিট হিসেবেই শিরোপা লড়াইয়ে নামে গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। 20 মিনিটে শাহরিয়ার বাপ্পির ক্রসে মাথা ছুঁয়ে আরামবাগকে আনন্দের উপলক্ষ এনে দেন আরিফ। তবে গোল পরিশোধের সুযোগ ছিল চট্টগ্রাম আবাহনীর, কিন্তু আরামবাগের গোলকিপারের দৃঢ়তায় সফল হয়নি তারা। চট্টগ্রামের জায়ান্টরা ব্যর্থ হলেও জয়ের নেশায় থাকা আরামবাগ থেমে থাকেনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা জুয়েলের কাছ থেকে বল পেয়ে রকি ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের খেলায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি চট্টগ্রামের জায়ান্টরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শিরোপা জয়ের আনন্দে ভাসে মতিঝিল পাড়ার ক্লাবটি। ঘরোয়া ফুটবলের আসরে প্রথম বড় কোনো শিরোপা জিতে বেশ উৎফুল্ল আরামবাগের খেলোয়াড় ও কর্মকর্তারা। বাংলাদেশের প্রেক্ষাপটে যে হাইয়েস্ট ফিটনেসটা যেটা আছে ওটার দিকে বেশি মনোযোগ দিয়েছে এবং সাথে সাথে তাদের যে টেকনিক্যাল যে প্রবলেমগুলো ছিল সেটা নিয়ে কাজ করেছে খুব বেশি। তো আমার কাছে একসময় মনে হয়েছে যে না, এই টিমটা অনেক দূর যেতে পারবে। ইন্ডিপেন্ডেন্স কাপটাকে অবশ্যই আমরা এটা থার্ড লিগ ধরে আমরা এখানে 28 পয়েন্ট নিতে চাই এবং 5 ম্যাচে অবশ্যই এটা 28 পয়েন্টের সমান হয়েছে। অনেক আনন্দ লাগছে, যেহেতু ওরা অনেক বড় টিম জিনিসটা ছোট টিম যদি কোনো ভালো করে তো আরো আনন্দ বেশি লাগে। আমাদের আত্মবিশ্বাস এবং পরিশ্রম এবং আত্মবিশ্বাস ছিল যে আমরা একটা ভালো কিছু করতে পারবো। এমন একটা কোচ পাইছে, সেটা আমাদের ভাগ্যের ব্যাপার। ওনার কারণে আজকে আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হতে পারছি। শুধু তাই নয়, ক্লাবের 60 বছরের ইতিহাসে প্রথম বড় কোনো শিরোপা জিতে ইতিহাস গড়ল আরামবাগ ক্রীড়া সংঘ। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরও একবার। খালেদা জিয়ার সাজার প্রতিবাদে অনশন সহ 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপি। কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ। খালেদা জিয়ার রায় দেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্ক বার্তা, বললেন ওবায়দুল কাদের। কেরানীগঞ্জে জননী কুরিয়ার সার্ভিস ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আহত অন্তত 2 জন। আড়াই দিনে মিরপুর টেস্টে বাংলাদেশকে 215 রানে হারিয়ে 1-0 সিরিজ জিতল শ্রীলঙ্কা। এবং কলকাতায় অনুষ্ঠিত হল কুইন অফ সাউথ এশিয়ার ভারতের প্রাথমিক বাছাই পর্ব। পরবর্তী রাউন্ডে 20 জন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।